1946 জুলাই বোম্বেতে মুসলিম লীগের কাউন্সিল মিটিংয়ে জিন্নাহ ক্যাবিনেট মিশন প্ল্যান প্রত্যাখ্যান করেন এবং ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন। তিনি বলেন, আমরা পাকিস্তান পেতে চাই, যদি আমরা সাংবিধানিক উপায়ে না পাই তবে আমরা সরাসরি পদক্ষেপ নেব। তিনি আরো বলেন, এটি হবে ডিভাইডেড ইন্ডিয়া অথবা ডেস্ট্রয়েড ইন্ডিয়া। 16 আগস্ট শুরু হলো গ্রেট ক্যালকাটা ডেজ। নমস্কার। 1940-এর দশকে শুরু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে সারা পৃথিবী পুড়ছে। ব্রিটিশরা তখনও ভারতকে তাদের যুদ্ধের অসহ্য করার ভাড়ার হিসাবে ব্যবহার করছে। গোটা বিশ্বজুড়ে ব্যাপক ডামাডোলের মাঝে ভারতের স্বাধীনতা আন্দোলন তখন তুঙ্গে। মহাত্মা গান্ধীর অহিংসা, সুভাষচন্দ্র বোসের আজাদীর খোঁজ আর জওহরলাল নেহরুর কংগ্রেসের রাজনৈতিক চাপে সমগ্র দেশ মুক্তির আকাঙ্ক্ষায় কম্পিত। কিন্তু এর মাঝে 1940 সালের লাহোরে অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান রেজলিউশন পাস করে একটি আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি করে বসলেন। জিন্নাহ বিশ্বাস করতেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মুসলিমরা অধিকারহীন পড়বে। এদিকে কংগ্রেস চাইছিল একটি ঐক্যবদ্ধ পূর্ণাঙ্গ ভারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ভারতের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য চাপে পড়ে। তারা 1946 সালে মার্চে 3 সদস্যের একটি টিম পাঠায়, যা ক্যাবিনেট মিশন নামে পরিচিত। এই মিশন একটি ফেডারাল ভারতের প্রস্তাব দেয়, যেখানে কেন্দ্রীয় সরকার শুধু প্রতিরক্ষা, বিদেশ নীতি এবং যোগাযোগ নিয়ন্ত্রণ করবে। প্রদেশগুলোকে 3টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ এ হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ, গ্রুপ বি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চল যেমন পাঞ্জাব, এবং গ্রুপ সি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল যেমন বাংলা। প্রদেশগুলোর নিজস্ব সংবিধান তৈরি অধিকার থাকবে, কিন্তু পাকিস্তান নামে আলাদা দেশ সৃষ্টি হবে না। একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হবে ভারতের সংবিধান লেখার জন্য। কংগ্রেস এবং মুসলিম লীগ প্রথমে এই পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল। কংগ্রেস চাইছিল শক্তিশালী কেন্দ্রীয় সরকার, আর লীগ চাইছিল গ্রুপগুলোর উপর বেশি ক্ষমতা। ক্যাবিনেট মিশন জুন মাসের শেষের দিকে প্রস্থান করে। জওহরলাল নেহরু 10 জুলাই বোম্বেতে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, কংগ্রেস ক্যাবিনেট মিশন প্ল্যানে যোগ দিতে রাজি, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পূর্ণ সার্বভৌমত্ব থাকবে প্ল্যানের কাঠামো পরিবর্তন করার। এতে জিন্নাহ ক্ষুব্ধ হন। জিন্নাহ ভেবেছিলেন ক্যাবিনেট মিশন প্ল্যান মুসলিমদের স্বার্থ রক্ষা করবে, কিন্তু নেহরুর কথাই তিনি এটিকে ধোঁকা হিসাবে দেখেন। ফলে 29 জুলাই 1946 বোম্বেতে মুসলিম লীগের কাউন্সিল মিটিংয়ে জিন্নাহ ক্যাবিনেট মিশনের প্ল্যান প্রত্যাখ্যান করেন এবং ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন। তিনি বলেন, আমরা পাকিস্তান পেতে চাই, যদি আমরা সাংবিধানিক উপায়ে না পাই তবে আমরা সরাসরি পদক্ষেপ নেব। তিনি আরো বলেন, এটি হবে ডিভাইডেড ইন্ডিয়া অথবা ডেস্ট্রয়েড ইন্ডিয়া। ডিরেক্ট অ্যাকশন ডে ছিল মুসলিম লীগের একটি হরতাল এবং বিক্ষোভের ডাক, যার লক্ষ্য ছিল পাকিস্তানের দাবি জোরদার করা। জিন্নাহর উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে কংগ্রেস এবং ব্রিটিশদের উপর চাপ সৃষ্টি করা, কিন্তু বাংলায়, বিশেষ করে কলকাতায়, এটি হিংসাত্মক রূপ নেই। হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বাংলার প্রধানমন্ত্রী এবং লীগের নেতা, 16 আগস্টকে পাবলিক হলিডে ঘোষণা করেন, যাতে মুসলিম লীগের র্যালিতে বেশি লোক অংশ নিতে পারেন। 16 আগস্ট সকালে কলকাতার ময়দানে লীগের বিশাল র্যালি হয়। 30,000 থেকে 5 লক্ষ লোক জড়ো হয়। সোহরাওয়ার্দী বক্তৃতা দেন, যেখানে তিনি পুলিশের নিরপেক্ষতার ইঙ্গিত দেন, অর্থাৎ পুলিশ নিষ্ক্রিয় থাকবেন। অভিযোগ আছে তিনি পুলিশকে হিন্দু এলাকায় হস্তক্ষেপ না করার নির্দেশ দেন এবং পুলিশ কন্ট্রোল রুমে থেকে হিংসা ছড়াতে সাহায্য করেন। র্যালি থেকে ফিরে আসা লোকেরা হিন্দু এলাকায় আক্রমণ শুরু করে। রাজাবাজার, বড় বাজারে ব্যাপক লুটপাট করা হয়। দোকানগুলোতে আগুন লাগানো হয়। মেটিয়া বুরুজের কোসারাম কটন মিলসে 300-এর বেশি উড়িয়া শ্রমিককে হত্যা করা হয়। হিন্দুরা প্রত্যুত্তরে আক্রমণ করে এবং শহর রক্তে ভেসে যায়। 17 আগস্ট দাঙ্গা উত্তর কলকাতায় ছড়িয়ে পড়ে। লুটপাট, অগ্নিসংযোগ, নারীদের উপর অত্যাচার সবকিছুই চলতে থাকে। রাস্তায় রাস্তায় লাশের স্তূপ, ভাগাড়ে শকুন ওড়ার মতন রাস্তায় শকুন উড়ে বেড়াচ্ছে। পড়ে থাকা লাশের পাহাড় থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে শকুনে। পুলিশ হস্তক্ষেপ করে, তবে অনেক দেরিতে, যা ছিল সোহরাওয়ার্দীর নির্দেশ। এই কারণেই তাকে বলা হয় বাংলার কসাই। 18 আগস্ট হিংসা চরমে, হিন্দু মুসলিম উভয়ের পক্ষ থেকে আক্রমণ। মোট মৃত্যু 4,000 থেকে 10,000, 15,000 আহত, 1 লক্ষ বাস্তুহারা। শহর জন্য একটি যুদ্ধক্ষেত্র। 19 আগস্ট অবশেষে ব্রিটিশ আর্মি মোতায়েন হয়, দাঙ্গা নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হয়ে গেছে। এই প্রেক্ষাপটে গোপালচন্দ্র মুখার্জি তথা গোপাল পাঠার আগমন। তিনি ছিলেন কলকাতার কলেজ স্ট্রিট এলাকার একজন মাংস বিক্রেতা। তার ডাকনাম পাঠা এসেছিল তার পেশা থেকে। তিনি ছাগলের মাংস বিক্রি করতেন। তিনি জন্মগ্রহণ করে একটি ব্রাহ্মণ পরিবারে, কিন্তু তার জীবন ছিল রাস্তার। তিনি ছিলেন স্থানীয় গ্যাং লিডার।
যাকে পুলিশ ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করেছিল। তার দোকান ছিল কলেজ স্ট্রিটের বটতলায়। গোপাল ভাঁড়ের কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না, তবে তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুগত ছিলেন। 16 আগস্টে প্রথম দিনে হিন্দু সম্প্রদায় প্রাথমিকভাবে প্রতিরোধহীন ছিল, কিন্তু 17-18 আগস্ট থেকে গোপাল ভাঁড় পদক্ষেপ নেন। তিনি দেখেন তার এলাকার উত্তর কলকাতা, বিশেষ করে কলেজ স্ট্রিট, বউবাজারের হিন্দু পরিবারগুলো আক্রমণের শিকার হচ্ছে। তিনি সিদ্ধান্ত নেন এই হিংসার বিরুদ্ধে লড়তে হবে। তিনি 800-রও বেশি হিন্দু যুবককে সংগঠিত করেন। তিনি উত্তর কলকাতার বউবাজার, কলেজ স্ট্রিট এলাকাগুলোতে প্রতিরক্ষা গড়ে তোলেন। তার দল আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করে। তিনি নির্দেশ দেন প্রতি হত্যার জন্য 10 জনকে স্বীকার করো, তবে তিনি নারীদের উপরে হামলাকে নিষিদ্ধ করেন। তিনি হাজারো হিন্দুকে বাঁচান, এমনকি কিছু মুসলিম পরিবারকেও আশ্রয় দেন। তবে এখন কিছু বিভাজনকামী শক্তি তাকে মুসলিম হেটার হিসাবে দেখাতে উঠে পড়ে লেগেছে। তার পরিবার থেকে বিরুদ্ধে প্রতিবাদও করা হয়েছে। যাই হোক, কলকাতার দাঙ্গা থিতিয়ে এলেও তার প্রভাব ছড়িয়ে পড়ে। অক্টোবরে ঘটে যায় নোয়াখালী দাঙ্গা, যার লক্ষ্যবস্তু হয় হিন্দুরা। ফলস্বরূপ নভেম্বরে ঘটে যায় বিহার দাঙ্গা, যার শিকার হয় বিহারের মুসলিমরা। 1947-এ পাঞ্জাব বিভাজন হিংসা। মোট বিভাজন হিংসায় 1 থেকে 2 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। এখানে যেটা মনে রাখা দরকার, ডিরেক্ট অ্যাকশন ডেট যিনি দাগ দিলেন, সেই মোহাম্মদ আলী জিন্নাহ দাঙ্গার সময় একবারও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াননি। তিনি পরবর্তী সময়ে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন। বাংলার কসাই সোহরাওয়ার্দী, যিনি প্রত্যক্ষভাবে দাঙ্গা ঘটালেন, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখলেন, তিনি পরবর্তী সময়ে পাকিস্তানের 5ম প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই ইতিহাস আমাদের জানা প্রয়োজন। আমাদের জানা প্রয়োজন নেতাদের বিদ্বেষমূলক ভাষণের ফল কি হতে পারে এবং সে ফল কারা ভোগ করে। বারবার শাসকরা ইতিহাস ভুলিয়ে দিতে চায় যাতে ইতিহাসের পুনরাবৃত্তি তারা ঘটাতে পারে। তাই সাবধান, বিদ্বেষ ছড়ানো কোনো প্রোপাগান্ডা সিনেমার ফাঁদে পড়বেন না। এতে লাভ হয় নেতাদের, ক্ষতি হয় আমজনতার, আমার আপনার। ধন্যবাদ।